পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই একটা টান টান উত্তেজনা, তাই না? কিন্তু এবারের বিষয়টা একটু অন্যরকম। নির্বাচনের ঠিক আগেই এমন একটা ঘটনা ঘটেছে যা গণতন্ত্রের ভিত্তিকেই যেন নাড়িয়ে দিয়েছে। চলুন আজ এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে। ৯১ লক্ষ। হ্যাঁ, এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, কারণ এটা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে আছে একটা বিরাট গল্প, একটা উদ্বেগের গল্প। ৯১ লক্ষ মানে ৯১ লক্ষ ভোটারের নাম নির্বাচনের ঠিক আগে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ভাবা যায়? এর মধ্যে প্রায় ২৭ লক্ষ মানুষ বলছেন যে তাদের সব কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো প্রশ্নটা হলো, এত বড় একটা ঘটনা ঘটল কিভাবে? আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল ধাঁধার প্রত্যেকটা স্তর খুলে দেখব। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া হলো, এটা কিভাবে গণতন্ত্রের ওপর একটা বড় আঘাত। তারপর আমরা রাজ্যের যে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র, মানে যে টানাপোড়েন চলছে, সেটা বোঝার চেষ্টা করব। এরপরে একটু ইতিহাসে ফিরে যাব, দেখব কিভাবে একসময় শক্তিশালী বাংলার ভাগ্য এমনভাবে বদলে গেল। আর হ্যাঁ, ফ্রিবি বা বিনামূল্যে প্রতিশ্রুতি দেওয়ার যে রাজনীতি, তার পেছনের কারণটা কি। আর সবশেষে এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে একজন সাধারণ ভোটারের জন্য সিদ্ধান্ত নেওয়াটা কেন এতটা কঠিন হয়ে পড়েছে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। গণতন্ত্রের ওপর এই আঘাতের কথা যা আমরা বলছিলাম, এই যে ভোটার তালিকা থেকে এতগুলো নাম বাদ গেল, বিষয়টা ঠিক কি? দেখুন, নির্বাচন কমিশন যে প্রক্রিয়াটার মাধ্যমে এই কাজটা করেছে তার একটা পোশাকি নাম আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। এমনিতে এটা একটা রুটিন কাজ, মানে ভোটার লিস্টকে আপ টু ডেট রাখা। ধরুন কেউ মারা গেলে তার নাম বাদ দেওয়া বা নামের বানানে ভুল থাকলে সেটা ঠিক করা, এই সবই এর মধ্যে পড়ে। একটা কথা কিন্তু খুব ছড়ানো হচ্ছিল যে এই পুরো প্রক্রিয়াটা নাকি মূলত মুসলিমদের টার্গেট করে করা হয়েছে। কিন্তু ডেটা কি বলছে জানেন? ডেটা কিন্তু একদম অন্য একটা ছবি দেখাচ্ছে। এই যে ৯১ লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে ৬৩% হলেন হিন্দু আর ৩৪% মুসলিম। অর্থাৎ যা ভাবা হচ্ছিল, বাস্তবটা তার থেকে অনেকটাই আলাদা। তাহলে প্রশ্ন হলো, এত গণ্ডগোল হলো কি করে? জানা যাচ্ছে একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ব্যবহার হয়েছে। আর এই সফটওয়্যারটা এতটাই করা ছিল যে নামের বানানের সামান্য ভুল বা ছবিতে একটু গরমিল পেলেই নামটা ফ্ল্যাগ করে দিয়েছে। আর সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে সেই সাধারণ ভোটারদের ওপর। মানে এখন তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা আসল ভোটার। এই প্রক্রিয়ার জেরে এমনকি একজন হাইকোর্টের বিচারপতি আর এয়ারফোর্সের একজন প্রাক্তন অফিসারের নাম পর্যন্ত বাদ পড়ে গেছে। ভাবুন তাহলে অবস্থাটা। এই ঘটনাটা যে বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে আরও গরম করে তুলেছে, তা তো বলাই বাহুল্য। চলুন এবার সেই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রটার দিকে একটু নজর দেয়া যাক। দেখুন, নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ইলেকশন কমিশন রাজ্যের বেশ কয়েকজন বড় পুলিশ অফিসারকে বদলি করে দেয়। কমিশন বলছে এটা নাকি একটা রুটিন কাজ। কিন্তু এই পদক্ষেপটা রাজ্যের শাসক দলের চোখে কমিশনের নিরপেক্ষতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। তাদের মতে এর পেছনে অন্য উদ্দেশ্য আছে। আর এই অবিশ্বাসটা শুধু ইলেকশন কমিশনকে ঘিরেই আটকেনি। কেন্দ্রীয় সংস্থা, মানে ধরুন ইডি, সিবিআই, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা বেছে বেছে বিরোধী নেতাদের টার্গেট করছে। আবার উল্টো দিকে রাজ্য সরকারের বিরুদ্ধেও অভিযোগ যে তারা কেন্দ্রীয় তদন্তে বাধা দিচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্য পুলিশ খোদ ইডির বিরুদ্ধেই এফআইআর করে বসেছে। বিরোধীদের মুখে একটা কথা খুব শোনা যায়, বিজেপি ওয়াশিং মেশিন। ব্যাপারটা কি? তাদের অভিযোগ হলো, অন্য দলের কোনো নেতার বিরুদ্ধে যতই দুর্নীতির অভিযোগ থাকুক না কেন, তিনি যদি বিজেপিতে যোগ দেন তাহলেই নাকি সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, মামলাগুলো সব ঠান্ডা ঘরে চলে যায়। উদাহরণ হিসাবে মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। তাদের বিরুদ্ধে নারদ বা সারদা কেলেঙ্কারির মতো বড় অভিযোগ ছিল, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর সেই সব মামলার আর তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, যে বাংলা একসময় গোটা ভারতের অর্থনৈতিক হাব ছিল, সেই বাংলার আজ এই অবস্থা কেন? কিভাবে এত বড় একটা বদল ঘটল? এর উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। ভাবতে পারেন, একসময় সারা পৃথিবীর মোট উৎপাদনের 12% আসত এই বাংলা থেকে, কিন্তু তারপর একের পর এক ধাক্কা। প্রথমে 1770-এর সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ, তারপর দেশভাগের ফলে বাংলার প্রধান শিল্প মানে পাট শিল্পের প্রায় কোমরটাই ভেঙে গেল। এরপর এলো ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি নামে একটা নীতি, যা 41 বছর ধরে চলেছিল। সহজ কথায় এই নীতির ফলে বাংলা তার খনিজ সম্পদের যে স্বাভাবিক সুবিধাটা পেত, মানে সস্তায় কাঁচামাল পেত, সেটা বন্ধ হয়ে গেল।
ফলে শিল্পগুলো অন্য রাজ্যে সরে যেতে শুরু করল। আর 60-এর দশকে যখন অর্থনৈতিক হতাশা চরমে, তখন জন্ম নিল নকশাল আন্দোলন, যার জেরে যেটুকু শিল্পপতিরা বেঁচেছিলেন তারাও বাংলা ছাড়তে বাধ্য হলেন। এই যে এতগুলো দশক ধরে অর্থনৈতিক সংকট চলল, এর থেকেই কিন্তু একটা বিশেষ রাজনৈতিক বিচারধারার জন্ম হয়েছে, আর সেই ভাবধারাই আজও বাংলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এই শিল্পবিরোধী মানসিকতার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত 2008 সালের সেই ঘটনা, যখন টাটা গোষ্ঠীকে সিঙ্গুর থেকে তাদের ন্যানো কারখানা সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল। তখন রতন টাটা একটা কথা বলেছিলেন যা খুব বিখ্যাত হয়ে যায়: মাথায় বন্দুক ঠেকিয়ে কারখানা চালানো যায় না। এই একটা কথাই বুঝিয়ে দেয় রাজ্যের শিল্প বা পুঁজিবাদের বিরুদ্ধে মনোভাবটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। আর এর ফলেই একটা নির্ভরতার চক্র বা সাইকেল তৈরি হয়েছে। ব্যাপারটা খুব সহজ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ ভোটের বিনিময়ে সরকারের থেকে কিছু নগদ টাকা বা ভর্তুকি পান। ফলে শিল্প বা পরিকাঠামোয় বড় কোনো বিনিয়োগ হয় না, অর্থনীতিও এগোয় না, আর মানুষ বেঁচে থাকার জন্য ওই সরকারি সাহায্যের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এই চক্রটা চলতেই থাকে। এবার একটু সংখ্যা দেখা যাক। 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, তখন রাজ্যের মাথায় একটা বিরাট ঋণের বোঝা ছিল। কত ছিল জানেন? 1.92 লক্ষ কোটি টাকা। আর আজ সেই ঋণের অঙ্কটা বেড়ে কোথায় দাঁড়িয়েছে? 7.72 লক্ষ কোটি টাকা। মানে গত এক দশকে রাজ্যের ঋণ 4 গুণেরও বেশি বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত টাকা যাচ্ছেটা কোথায়? আচ্ছা, রাজ্যের ভবিষ্যতের জন্য যে খরচটা করা হয়, মানে ধরুন রাস্তা, ব্রিজ, কারখানা তৈরির মতো কাজে যে বিনিয়োগ, তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা যদি তামিলনাড়ুর সাথে তুলনা করি, দেখব যে পশ্চিমবঙ্গের বাজেট প্রায় সমান হওয়া সত্ত্বেও এই ধরনের উন্নয়নে খরচ প্রায় 45% কম। এর মানেটা খুব পরিষ্কার, রাজ্যের ভবিষ্যতের জন্য বিনিয়োগ হচ্ছে না বললেই চলে। এই পুরো প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একজন সাধারণ ভোটারের অবস্থাটা একবার ভাবুন। তার সামনে কি রাস্তা খোলা আছে? সিদ্ধান্ত নেওয়াটা কেন এত কঠিন? চলুন শেষ পর্বে এটাই বোঝার চেষ্টা করি। দেখুন, একদিকে আছে তৃণমূল কংগ্রেস। তারা সরাসরি অ্যাকাউন্টে টাকা বা ভর্তুকি দিচ্ছে, যার উপর রাজ্যের বহু মানুষ সত্যিই নির্ভরশীল। কিন্তু এর উল্টোপিঠও আছে। রাজ্যের মাথায় আকাশ ছোঁয়া ঋণ, নতুন কোনো শিল্প নেই, আর রাজনৈতিক হিংসার অভিযোগ তো লেগেই আছে। অন্যদিকে আছে বিজেপি। তারা শিল্প আনার কথা বলছে, বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগটা খুব জোরালো। আর মজার ব্যাপার হলো, তাদের অনেক নেতাই তো আগে তৃণমূলে ছিলেন, যাদের বিরুদ্ধে সেই দুর্নীতিরই অভিযোগ ছিল। আর এই পুরো পরিস্থিতিটা আরও জটিল হয়ে যায় যখন আমরা দেখি যে রাজনৈতিক হিংসা এখানে যেন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে যে প্রার্থীরা দাঁড়াচ্ছেন তাদের প্রায় 40% বিরুদ্ধেই ক্রিমিনাল কেস আছে। এমন একটা পরিবেশে ভয় ছাড়া আর কি কাজ করে? মানুষকে সত্যি স্বাধীনভাবে ভোটটা দিতে পারে? তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই, যখন দেশের বা রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নের থেকে দিন চলে যাওয়ার জন্য পাওয়া স্বল্পমেয়াদী সাহায্যটা বেশি জরুরি হয়ে ওঠে, আর যখন রাজনৈতিক দলগুলোর কোনো জবাবদেহিতা থাকে না, তখন একটা ভোটের আসল মানেটা কি দাঁড়ায়? এই প্রশ্নটা নিয়ে আজ আমরা শেষ করছি। ভাবার বিষয়, তাই না?